এই সুন্দর স্নিগ্ধ সকালবেলায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন দিনের শুরুতে আমরা সবাই যেন মনটাকে একটু শান্ত করি, চারপাশে সৌন্দর্যকে অনুভব করি এবং দিনের কাজের জন্য নিজেদের প্রস্তুত করে নিই। চলুন এই সুন্দর সকালের আবহাওয়াতে শুরু করি আজকের অভিজ্ঞাপনের আসর। উপস্থাপনায় রয়েছি আমি গঙ্গোত্রী, আর সেই সঙ্গে আমি অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি। শ্রোতা বন্ধুরা, শুরু করে দিলাম অভিজ্ঞাপন। আর সেই অভিজ্ঞাপন শুরু করার পর প্রথমেই যেটা জানিয়ে দেবার পালা সেটা হচ্ছে আমাদের আজকের ইতিহাসের দিনে কি এমন স্মরণীয় ঘটনা রয়েছে। বহু ঘটনা কিন্তু আজকের দিনে রয়েছে। যেমন ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেছিল আজকেরই দিনে 1502 সালে। আজকের দিনেই নারী সচেতনতা প্রসার কল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেছিল 1879 সালে। আবার ঠিক আজকেরই দিনে বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল 1874 সালের আজকেরই দিনে। সেই সঙ্গে আরও বহুত ঘটনা কিন্তু রয়েছে যেটা আজকের দিনটিকে স্মরণীয় করে রেখেছে। আজকের দিনে 1883 সালের আধ্যাত্মিক ব্যক্তিত্ব মীরা আলফাসা, যিনি দ্য মাদার নামে পরিচিত, তিনি ছিলেন দার্শনিক ও সাধক শ্রী অরবিন্দের ঘনিষ্ঠ সহযোগী এবং পুদুচেরির শ্রী অরবিন্দ আশ্রমের অন্যতম পথপ্রদর্শক। তার জীবন আমাদেরকে শেখায় আত্মিক শক্তি, ভালোবাসা এবং মানবতার পথই মানুষকে সত্যিকারের আলোর দিকে নিয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিহাসের এই দিনগুলি আমাদেরকে শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না, এগুলি আমাদের অনুপ্রাণিত করে বর্তমানকে আরও সুন্দর করে গড়ে তুলতে। 1866 সালে গোপাল কৃষ্ণ গোখলে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক, যিনি জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে অর্থাৎ 9 মার্চ। তাহলে এই ছিল আজকের দিনের ইতিহাসের পাতা থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনাবলী। শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি বিশেষ। সেটা কেন বিশেষ সেটা জানিয়ে দিলাম। এবারে চলে যাওয়ার পালা আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে লিখছি তোমায় পর্ব। তো লিখছি তোমায় পর্বে আজ প্রথম চিঠিখানি যার পড়ে শোনাব তিনি হচ্ছেন রাত্রি ভট্টাচার্য। বরানগর, উত্তর 24 পরগনা থেকে তিনি চিঠিখানি লিখেছেন। কি লিখেছেন আপনাদের এবারে পড়ে শোনাই। প্রিয় অনুভব, কবিগুরু রবীন্দ্রনাথ বড় সুন্দর সাবলীলভাবে মেয়েদের মনের অন্তঃস্থলের অনুভূতিগুলোকে তুলে ধরেছিলেন তার বিভিন্ন লেখায়। তা সে স্ত্রীর পত্রেই হোক বা পলাতকা কাব্যগ্রন্থের সেই মুক্তি কবিতায় হোক। পলাতকার এই কবিতায় বলা হয়েছে, রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা 22 বছর এক চাকাতেই বাঁধা। নারীর লড়াইটা শুরু হয়েছিল ঠিক এইখান থেকেই। অথচ বৈদিক যুগে নারী পুরুষ সমকক্ষ হয়ে শাস্ত্র অধ্যয়ন করত, বেদ পাঠ করত। এরপর বৈদেশিক আক্রমণ, মুসলিম ধর্মের প্রসার এবং পুরুষ পিতৃতান্ত্রিক সমাজের ধর্মীয় জাঁতা কলে পড়ে নারী অন্তঃপুরবাসিনী হয়ে গেল। তারপর শিক্ষা গ্রহণের অধিকারও কেড়ে নেওয়া হলো। নারীর নিজের সত্তা, স্বাধীনতা, স্বতন্ত্রতাকে নির্মমভাবে হত্যা করে তাদের শুধু ভোগ পণ্য আর সন্তান উৎপাদনের যন্ত্র বানানো হলো। হয় তারা স্বামীর সঙ্গে সহমরণে যাবে, অথবা বৈধব্য জীবনে একবেলা খেয়ে অকালে মরবে। এটাই নারীর ভবিতব্য নির্ধারণ করা হলো।
নারী অন্ধকারের অতল সাগরে ডুবতে ডুবতে যখন খড়কুটো খুঁজছিল, তখনই এগিয়ে এলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাজা রামমোহন রায়ের মতো কিছু মহামানব। শিক্ষার অধিকার ফিরে পেতে তারাই নারীর আত্মবিশ্বাস বাড়াতে লাগলো। প্রতিটা ক্ষেত্রেই সে লড়াই করে ছিনিয়ে নিতে থাকলো তার অধিকার। তা সে ঊর্ধ্বাঙ্গ বসনে ঢাকার অধিকারী হোক বা ডাক্তারি পড়ার অধিকার। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়রা যে লড়াই শুরু করেছিলেন তাই আজ অনেক প্রসারিত, অনেক উদ্দীপ্ত। জলে, স্থলে, অন্তরিক্ষে এমন কোনো পেশা নেই আজ যেখানে মেয়েরা নেই। তবুও কোথাও যেন একটা কিন্তু থেকেই যায়। নারীর কুরুক্ষেত্রের লড়াই আজও শেষ হয়নি, কারণ নারী তার পেশাক্ষেত্রে সুরক্ষিত নয়। আজও নারী ধর্ষিত হয়, আজও নারী পণ্যের জন্য জ্বলে, আজও নারীর চোখে জলে সকলের অজান্তে বালিশ সিক্ত হয়। তাই নারী নিরন্তর লড়াই করেই যাচ্ছে, আর চিৎকার করে যেন বলছে, নহি দেবী, নহি সামান্যা নারী। ইতি রাত্রি ভট্টাচার্য, পোস্ট বরানগর, উত্তর 24 পরগনা। আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্যা নারী। আমি চিত্রা। এবারের চিঠিটি লিখেছেন প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষের জীবনে অর্থের প্রয়োজন আছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। খাবার, পোশাক, থাকার জায়গা, পড়াশোনা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা পূরণের জন্য অর্থ অপরিহার্য। কিন্তু যখন এই প্রয়োজনের সীমা পেরিয়েই অর্থই জীবনের একমাত্র লক্ষ্য হয়ে যায়, তখন তা ধীরে ধীরে লোভে পরিণত হয়। এই লোভ মানুষের বিবেক, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধকে ক্ষয় করতে শুরু করে এবং মানুষ নিজের অজান্তেই সম্পর্ক, মূল্যবোধ ও আনন্দ থেকে দূরে সরে যায়। বৃত্তের প্রতি অতিরিক্ত আকর্ষণের পেছনে কাজ করে নিরাপত্তাহীনতা এবং সমাজের তৈরি করা প্রতিযোগিতার মানসিকতা। আজ মানুষকে তার চরিত্র, জ্ঞান বা সৃজনশীলতা দিয়ে নয়, বরং তার সম্পদের পরিমাণ দিয়ে বিচার করা হয়। ফলে বড় বাড়ি, দামি গাড়ি, বিলাসী জীবনযাপন এসবকেই সাফল্যের মাপকাঠি বলে মনে করা হয়। অথচ শান্তি, ভালোবাসা, বন্ধুত্ব বা মানসিক স্বস্তির সঙ্গে এই ভোগের সরাসরি কোনো সম্পর্ক নেই। যখন অর্থই সব হয়ে দাঁড়ায়, তখন সততা, ন্যায়বোধ, পরিবেশ সচেতনতা বা অন্যের অধিকার এসবকে অনেকেই গুরুত্ব দিতে চায় না। দুর্নীতি, শোষণ, বৈষম্য ও অসাম্যের পেছনে এই অযৌক্তিক বিত্ত বাসনার বড় ভূমিকা রয়েছে। একদিকে অঢেল সম্পদের পাহাড়, অন্যদিকে বঞ্চনার দীর্ঘ সারি। এই বৈপরীত্য আমাদের সমাজের গভীর মানবিক সংকটকে স্পষ্ট করে। তবে অর্থ নিজে কখনো খারাপ নয়, খারাপ হলো অর্থের প্রতি আমাদের অন্ত আসক্তি। অর্থ যদি জীবনের প্রয়োজন মেটানোর মাধ্যম হয়, তাহলে তা উন্নতির পথ খুলে দেয়। কিন্তু অর্থই যদি জীবনের উদ্দেশ্য হয়ে ওঠে, তাহলে মানুষ ধীরে ধীরে অনুভূতিহীন যন্ত্রে পরিণত হয়। তাই প্রয়োজন যুক্তিবোধ, সংযম এবং মূল্যবোধ সম্পন্ন জীবন দৃষ্টি। সীমিত চাহিদা, সৎ পথে উপার্জন, সহমর্মিতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ,
এই 4টি বিষয় মেনে চলতে পারলে অর্থ আমাদের জীবনে থাকবে, কিন্তু অর্থের লোভ আমাদের মনুষ্যত্বকে কখনোই গ্রাস করতে পারবে না। শুভেচ্ছা সহ প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া। শ্রোতা বন্ধুরা, এবারে পরের চিঠিখানি। যিনি লিখে পাঠিয়েছেন তিনি দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি কি লিখে পাঠিয়েছেন আপনাদের পড়ে শোনাই। ভোরবেলাতেই শিশুকে রেখে ছোটে, এমনি করেই তাদের মুখের গ্রাস জোটে। এই তো চলে বিষম লড়াই। হ্যাঁ, এই তো চলে বিষম লড়াই, বাঁচার তরে এক অসম লড়াই। স্বামী অসুস্থ, ঘরতে নেই দানা পানি, স্ত্রী ছুটছে লড়াই করে আনতে জল পানি। এমনি করেই কত নারীর চলছে জীবিকা, বেঁচে থাকার লড়াইয়ে কঠিন প্রতিজ্ঞা। বর্তমানে নারী পেয়েছে সামান্য অধিকার, জলে স্থলে অন্তরিক্ষে তার পদসঞ্চার। ঝুলন গোস্বামী, আরতি সাহা কিংবা মজুমদার লীলা, কখনো বা সুনিতা উইলিয়াম বা কল্পনা চাওলা। এত করেও নারী এখনো পায়নি অর্ধেক আকাশ। বহু পিশাচ করে এখনো নারীকে উপহাস। বীরাঙ্গনা জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়ের আইন অমান্য, মাথা নত করে জানায় তিনিই অনন্য। স্বাধীনতার লড়াইয়েতে জীবন বিসর্জন, এই যে ভীষণ লড়াইয়ে প্রাণ করে নির্বাপন। নারী দিবস এখনো পালিত হয় অপার, নারী দিবস এখনো পালিত হয় অপার। বন্ধ হয় না পণ প্রথা, ডাইনি প্রথা, নারী পাচার। এখনো চলে দিকে দিকে নারী নির্যাতন। নারীর লড়াই নারী করে থাকবে বেঁচে করেছে পণ। নারীকে দাও সমান অধিকার, বাঁচার জন্য দিকে দিকে নারী আজ সোচ্চার। দিলীপ কুমার চন্দ্র, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর। এবারের চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় অভিজ্ঞাপন, সেই প্রাচীনকাল থেকে নারীর লড়াই চলছে এবং আজকের দিনেও তা জারি আছে। পূর্বে তা ছিল সংসারের বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন এবং নিজেদের শিক্ষিত করে তোলা। কখনো কখনো তা সবার চোখের আড়ালেও করতে হতো, কারণ নারীরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে উঠুক পরিবারের অনেকে তা চাইতেন না, তাই চুপিসারেই চালাতে হতো পড়াশোনা। এখনকার দিনেও লড়াই জারি থাকলেও এর প্রকৃতিতে অনেকটাই বদল এসেছে। এখন নারীদের অনেককেই ঘরে ও বাইরে দুদিকেই সমতা রেখে সমান তালে লড়াই চালিয়ে যেতে হয়। ভোরবেলা শয্যা ত্যাগের পর থেকেই শুরু হয়ে যায় লড়াই। নিজেদের কর্মস্থলে যাওয়ার প্রস্তুতির পাশাপাশি নিজের সন্তান সন্ততি সহ পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা পূরণ করে বাড়ির বাইরে কর্মস্থলে যাওয়ার ছাড়পত্র পেতে হয়। ট্রেন ও বাসের তুমুল ভিড় সামাল দিয়ে অফিস বা নিজেদের কর্মস্থলে গমন করে কি স্বস্তির নিঃশ্বাস ফেলা? না, মোটেও তা নয়। কর্মস্থলে যাওয়ার পরও সমানতালে লড়াই চালিয়ে যেতে হয়। সেখানেও আসে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতি, বিভিন্ন প্রকারের মানসিক চাপ। সেসব নিপুণ হস্তে সামাল দিয়ে ট্রেনে বাসে লড়াই করে পুনরায় বাড়ি ফিরে আবারও সে গতানুগতিক কাজ। প্রকৃতপক্ষেই দেবী দুর্গা মায়ের মতো দশভুজা হতে হয় তাদের, তাই তাদের রক্তমাংসে গড়া দশভুজা বললেও অত্যুক্তি করা হয় না। বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে ও নারী দিবসের সাফল্য কামনা করে পত্র সমাপ্ত করছি। অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। আলোরা হাসে নিশ্চয়, যে মেয়েটির লক্ষ্য স্থির।
ভেঙে প্রাচীর যে তার পণ, সে মেয়েটার তুমিও তার খুব চেনা আপনজন। কথা বলবে সে কাদের, কিছু ভুল আর্তনাদের, ভাষা বলবে কি তাদের প্রতিবাদের, পাশে তাদের। তুই চল এগিয়ে চল, নিয়ে শপথ অগ্নি জল। তুই বল চেঁচিয়ে বল, জিতে যাওয়ার মন্ত্র বল। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাওয়ার পালা আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে তথ্য দেওয়ার পালা। অর্থাৎ কি কি তথ্য রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে জানিয়ে দিই আপনাদের। সেটা হচ্ছে আজ 9 মার্চ বিশ্রামগঞ্জ স্থিত শচীন দেববর্মন কলাক্ষেত্রে মহিলা জনশুনানি অনুষ্ঠিত হবে। ভারত সরকারের মহিলা কমিশনের উদ্যোগে এবং ত্রিপুরা মহিলা কমিশনের আয়োজনে এই মহিলা জনশুনানি শুরু হবে সকাল 11টা থেকে। জানিয়ে দিলাম একটি তথ্য। পরের তথ্য সেটা হচ্ছে যে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আদিবাসী মহিলা সমিতি পরিচালিত আগরতলা প্রগতি রোড স্থিত অনুরূপা একাডেমিতে 2026-27 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত জনজাতি ছাত্রীদের ভর্তি চলছে। জানিয়ে দিলাম আরেকটি তথ্য। রাজ্য সরকারের স্বরাষ্ট্র অর্থাৎ কারা দপ্তরে পুরুষ কারা প্রহরী শূন্যপদ পূরণ করার উদ্দেশ্যে ত্রিপুরার বিভিন্ন জেলাতে সম্পন্ন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মহকুমা ভিত্তিক নামের তালিকা এবং এই ব্যাপারে সংযোগকারী বিষয়ের প্রয়োজনীয় নির্দেশ নোটিশ বোর্ডগুলিতে বিস্তারিতভাবে দেওয়া আছে। কারা মহানিরীক্ষকের ওয়েবসাইট prison.tripura.gov.in। যে সকল যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে পারেননি, সেই সব প্রার্থীরা আগামী 25শে মার্চের মধ্যে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ এসডিএম অফিসে জমা দিতে পারবেন। প্রিয় শ্রোতা বন্ধু, স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। তাই দিনের শুরুটা যদি আমরা একটু সচেতনভাবে করি তাহলে সারাদিন মন ভালো থাকে এবং কাজ করার শক্তি পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে 1 গ্লাস কুসুম গরম জল পান করা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে। তারপর যদি সম্ভব হয় খোলা বাতাসে একটু হাঁটা বা হালকা ব্যায়াম করা খুবই ভালো। নিয়মিত হাঁটা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং মনকেও আনন্দ দেয়। অনেকে আমরা সকালে যোগ ব্যায়াম বা ধ্যান করি, যা আমাদের মন ও শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খাবারের ক্ষেত্রেও আমাদের সচেতন হওয়া খুবই দরকার। পুষ্টিকর খাবার যেমন ফল, সবজি, দুধ বা হালকা পুষ্টিকর খাবার শরীরকে দিনের কাজের জন্য শক্তি দেয়। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক স্বাস্থ্য। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা উচিত। ভালো গান শোনা, বই পড়া, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। ইতিবাচক চিন্তা ও হাসিখুশি মন আমাদের শরীরকে সুস্থ রাখতে বড় ভূমিকা পালন করে। সুস্থ জীবন মানেই শুধু রোগমুক্ত থাকা নয়, বরং শরীর ও মনের পূর্ণ সুস্থতা। শ্রোতা বন্ধুরা, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম
এই তিনটি বিষয় আমাদের সুস্থ জীবনের মূল চাবিকাঠি। শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনের আসরে রয়েছে, আর অভিজ্ঞাপনের আসরে এবার যেটা জানানোর পালা সেটা হচ্ছে যার জন্য সকলে অপেক্ষা করে বসে থাকে অধীর আগ্রহে, সেটা হচ্ছে কাজের খবর। এবারে তাহলে জানিয়ে দিই আমাদের আজকের কাজের খবর। সেটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান। হ্যাঁ, সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান থেকে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের নাম হচ্ছে প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আর সেখানে পদের সংখ্যা হচ্ছে 8টি। বেতনক্রম প্রফেসরের ক্ষেত্রে হচ্ছে পে লেভেল 14 অনুযায়ী 1,44,200 টাকা থেকে 2,18,200 টাকার মধ্যে। সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে পে লেভেল 10 অনুযায়ী 57,700 টাকা থেকে 1,82,400 টাকার মধ্যে হচ্ছে বেতনক্রম। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে প্রফেসরের ক্ষেত্রে ইউজিসি নর্মস অনুযায়ী, মানে ইউজিসি নিয়ম অনুযায়ী পিএইচডি থাকতে হবে এবং সেই সঙ্গে মাস্টার্স এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে মাস্টার্স তো হতেই হবে, সেই সঙ্গে নেট কোয়ালিফাই বা পিএইচডি থাকতে হবে। তো আপনারা আবেদন করতে পারেন অনলাইনে, যদি আবেদন করতে চান সেটা করতে পারেন আগামী 15ই মার্চ 2026-এর মধ্যে। আর হার্ড কপি যদি পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন আগামী 23শে মার্চ 2026-এর মধ্যে। এছাড়াও যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন। তাদের ওয়েবসাইটটি হচ্ছে www.curaj.ac.in। আবারও বলে দিচ্ছি ওয়েবসাইটটি www.curaj.ac.in। জানিয়ে দিলাম একটি কাজের খবর। শ্রোতাবন্ধু, ছোট্ট করে জানিয়ে দিই আরও একটি কাজের খবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 116টি। শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক, বিএসসি পাস হতে হবে। বয়স 21 থেকে 45 বছর। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15 মার্চ 2026। বিস্তারিত জানার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে। এবার চলে যায় আজকের আকাশ কি বলছে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকার পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোনো কোনো স্থানে। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 21 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং 21.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 42%। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.4 মিলিমিটার। জানিয়ে দিলাম। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অভিজ্ঞাপনের আসর থেকে কিন্তু বিদায় নেবার সময় এসে গেছে, কারণ সময় একেবারেই শেষ। তবে
যাওয়ার মুহূর্তে একটা কথাই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। আবারও অন্য কোনো দিন অভিজ্ঞাপনের আসরে আপনাদের সঙ্গে আমাদের কথা হবে। উপস্থাপনায় আজ ছিলাম আমি অঙ্কিতা সিংহ রায়। আমি ছিলাম গঙ্গোত্রী আচার্য। তাহলে আজকের অভিজ্ঞাপনের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা।